ঢাকার সকাল আজ অস্বস্তিকরভাবে পরিষ্কার। আকাশে মেঘ নেই, বাতাসে ভার নেই। তবু শহর যেন শ্বাস আটকে আছে। ঠিক যেমন ঝড়ের পরপরই হয়, যখন চারপাশ শান্ত থাকে কিন্তু ভাঙনের শব্দটা এখনো কানে বাজে। তাদের বারান্দায় দাঁড়িয়ে আছে। আজ তার কোথাও যাওয়ার তাড়া নেই। অফিস নেই, মিটিং নেই, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কেউ নেই। এই শূন্যতাই তার নতুন বাস্তব। প্রিয়ন্তী কাগজের ভার। প্রিয়ন্তী ডাইনিং টেবিলে বসে আছে। তার সামনে আইনি নোটিশ, কালো অক্ষরে লেখা, শব্দগুলো ভারী। মানহানি, মিথ্যে তথ্য, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ। সে কাগজটা ভাঁজ করে রাখে না, সে ভাঁজ করে নিজেকে না। ফোন তুলে আইনজীবীর নম্বরে ডায়াল করে। আমি লড়বো, সে বলে। সমঝোতা নয়। ওপাশ থেকে একটু থেমে কণ্ঠ আসে, এটা সহজ হবে না। প্রিয়ন্তী শান্ত গলায় বলে, সহজ কিছু আমি চাইও না। তাজদির পরিচয়ের পূর্ণ গঠন। তাজদির আজ পুরোনো একটা ডায়েরি খুলে বসেছে। এই ডায়েরি সে বহু বছর খোলেনি। যখন সবকিছু কর্পোরেট স্ট্র্যাটেজি আর সংখ্যায় ঢেকে গিয়েছিল, তখন এই ডায়েরিটা পেছনে পড়ে গিয়েছিল। প্রথম পাতায় লেখা, আমি ক্ষমতা চাই না, আমি প্রভাব চাই। সে হালকা হাসে। কত সহজ ছিল তখন ভাবা। আজ বুঝছে প্রভাব মানেই দায়িত্ব, আর দায়িত্ব মানেই একা দাঁড়ানো। মিডিয়া আগুনে ঘি। নিউজ পোর্টালগুলো ব্যস্ত। ফরমার সিইও রিজাইন অ্যামিড কন্ট্রোভার্সি। রাইটার ফোকাস ডেফরমেশন কেস, freedom of speech questioned. Former CEO resign amid controversy. Writer focus defamation case, freedom of speech questioned. নামের পাশে নাম, ছবি বিশ্লেষণ। প্রিয়ন্তী আর তাজদির কেউই কথা বলছে না। এই চুপ থাকাটাই এখন সবচেয়ে বড় আওয়াজ। তাজদির ও প্রিয়ন্তী নতুন সমীকরণ। বিকেলে তারা দেখা করে। কোনো রেস্টুরেন্টে না, কোনো ক্যাফেতে না, একটা লাইব্রেরিতে। নীরব জায়গা, যেখানে মানুষ কথা কম বলে কিন্তু ভাবে বেশি। তাজদির বলে, আমি যদি পাশে না থাকি তুমি ঠিক থাকবে? প্রিয়ন্তী বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলে, আমি একা থাকলেই ঠিক থাকি। পাশে থাকা আলাদা জিনিস। এই উত্তর তাজদিরকে হালকা করে। আমি হস্তক্ষেপ করতে চাই না। তাকায় প্রিয়ন্তী, আমি চাই না তুমি করো। এই চাওয়াটা কঠিন কিন্তু পরিণত। আইনি প্রস্তুতি। আইনজীবীর অফিস। কাগজ ফাইল ডেট। আইনজীবী বলে, ওরা চায় তুমি ভয় পাও। প্রিয়ন্তী মাথা নেড়ে বলে, আমি জানি। তুমি লিখেছিলে মতামত, কোনো তথ্য ফাঁস করনি। তাহলে ভয় কেন? আইনজীবী হালকা হাসে। ভয় আইনের না, ভয় ক্ষমতার। প্রিয়ন্তী চেয়ার ঠেসে বসে। এই লড়াই সে বুঝে গেছে। তাজদির পুরনো শত্রু, নতুন মুখ। তাজদির এক পুরনো পরিচিতের সাথে দেখা করে। লোকটা একসময় তার প্রতিদ্বন্দ্বী ছিল, আজ সে স্বাধীন কনসালট্যান্ট। তুমি সময়ের আগেই বের হয়েছ, লোকটা বলে। তাজদির শান্ত গলায় বলে, সময় না, সীমা। তুমি জানো ওরা থামবে না। আমি জানি, তাই তো আমি চুপ নেই। এই চুপ না থাকাটাই নতুন। প্রিয়ন্তী প্রথম শুনানি। কোর্টরুম ভিড় করে না, কিন্তু বাতাস ভারী। প্রিয়ন্তী কাঠগড়ার সামনে দাঁড়ায়। কোনো নাটক নেই, কোনো কান্না নেই, শুধু একটাই কথা, আমি মত প্রকাশ করেছি, আমি কাউকে অপমান করিনি। বিপক্ষ আইনজীবী হাসে। আপনি জানতেন আপনার লেখা কি প্রভাব ফেলবে? প্রীতি তাকায়। সত্য সবসময় প্রভাব ফেলে। এই একটা লাইনে কোর্টরুম থামে। তাজদির বাইরে অপেক্ষা। তাজদির বাইরেই দাঁড়িয়ে থাকে, ভেতরে যায় না। এ লড়াই প্রিয়ন্তী। সে জানে এখানে ঢুকে পড়লে সে আবার ছায়া হয়ে যাবে। এটাই সে আর চায় না। বিকেলে ছোট্ট জয়। শুনানি শেষে আদেশ আসে। কোনো তাৎক্ষণিক নিষেধাজ্ঞা নয়। এটা জিত না, কিন্তু হারও না। প্রিয়ন্তী বাইরে বেরিয়ে আসে। তাজদি তাকিয়ে বলে, তুমি ঠিক ছিলে। প্রিয়ন্তী হালকা হাসে। আমি জানতাম। সন্ধ্যায় আলাদা পথে হাঁটা। তারা একসাথেই হাঁটে, কিন্তু হাতে হাত ধরে না। এই না ধরাটাই এখন তাদের সম্মান। প্রিয়ন্তী বলে, এই মামলা লম্বা হবে। তাজির মাথা নেড়ে বলে, আমার পথ। এ দুটো পথ সমান্তরাল, একসাথে না, আবার আলাদাও না। গভীর রাত, নতুন আগুন। একটা অচেনা ইমেল আসে প্রিয়ন্তীর ইনবক্স। তুমি একা নও, আমরা জানি সব। কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, শুধু এটুকুই, সময় হলে কথা হবে। প্রিয়ন্তী স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। এটা আর সাহায্য হতে পারে, ফাঁদও হতে পারে। তাজদির একটা মেসেজ। একই রাতে তাজদিরও একই ইমেল পায়। সে বুঝে যায় এই গল্পের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এবার শত্রু মুখ লুকাচ্ছে না, সে অপেক্ষা করছে। সেই দৃশ্য। ঢাকার রাত আবার জেগে ওঠে। একদিকে আদালতের আলো, একদিকে বোর্ডরুমের অন্ধকার। প্রিয়ন্তী নিজের নামেই দাঁড়িয়ে আছে। তাজদির নিজের পরিচয়ে হাঁটছে। দুটো পথ এক জায়গায় গিয়ে মিলবেই, কিন্তু কবে, কিভাবে, কেউ জানে না। একটা জিনিস পরিষ্কার, এবার কেউ কাউকে বাঁচাতে আসেনি। এবার সবাই নিজের জন্যই দাঁড়িয়েছে। আর ঠিক এখানেই সবচেয়ে বিপজ্জনক গল্প শুরু হয়। ভোর 4টে। ঢাকা তখনও ঘুমিয়ে আছে, কিন্তু কিছু মানুষ এই শহরে কখনো ঘুমায় না। তারা অপেক্ষা করে সুযোগের জন্য, ভুলের জন্য, অথবা ভাঙনের জন্য। প্রিয়ন্তী ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। একই ইমেল, একই লাইভ। তুমি একা নও, আমরা জানি সব। এই সব কথাটাই, শব্দটাই ভয়ঙ্কর। প্রিয় বিশ্বাস বনাম বুদ্ধি। সেই ইমেলটা ফরওয়ার্ড করে না, ডিলেটও করে না, শুধু পড়ে। এ ধরনের বার্তা সাধারণত দুরকম হয়। একটা আসে সাহায্যের মুখোশ পরে, আরেকটা আসে ফাঁদের দরজা খুলে। প্রিয়ন্তী নিজেকে বলে,
আগে শুনবো তারপর বিশ্বাস। এই সিদ্ধান্তটাই তাকে আলাদা করে। তাসদির নীরব প্রস্তুতি। তাসদিরও ঘুমাতে পারে না। সে ইমেলটা পড়েছে, তারপর পুরনো নোটবুক খুলেছে। নাম, ডেট, কিছু সিদ্ধান্ত যেগুলো সে একসময় নেয়নি, সে এখন বুঝে। ক্ষমতা ছাড়ার মানে সব হারানো না, কখনো কখনো এটাই শুরু। সকাল মিডিয়ার নতুন গল্প। সকাল হতেই হেডলাইন বদলায়। অ্যানিমোনিয়াস সয়ার্স ক্লাইম ইনসাইডার ম্যানিপুলেশন বিহাইন্ড ডিফামেশন কেস। কেউ নাম নেয়নি, কিন্তু আঙ্গুল উঠেছে। প্রিয়ন্তী চা হাতে টিভির সামনে দাঁড়িয়ে। এ খবর কাকতাল না, কেউ খেলায় নেমেছে। প্রথম যোগাযোগ দুপুরে প্রিয়ন্তীর ফোনে একটা এনক্রিপ্টেড মেসেজ আসে। কোনো ছবি নেই, কোনো ভয়েস নেই, শুধু লেখা, আজ বিকেল 5টা, পুরোনো লাইব্রেরির পেছনের ক্যাফে, একাই এসো। প্রিয়ন্তী গভীর শ্বাস নেয়। সে তাসদিরকে জানায় না এই সিদ্ধান্ত তার নিজের। তাসদির একই ঠিকানা, একই সময়। তাসদিরেরও মেসেজ পায় একই জায়গায়, একই সময়। শেষ লাইনে শুধু যোগ করা, তুমি চাইলে আসতে পারো, কিন্তু আলাদা হয়ে। এই আলাদা হওয়াটাই গুরুত্বপূর্ণ। বিকেল, আলাদা প্রবেশ। পুরনো লাইব্রেরির পেছনের ক্যাফেটা ছোট্ট, লোক কম, কথা কম শোনা যায়। প্রিয়ন্তী আগে আসে, তাসদির 5 মিনিট পরে। তারা একে অপরের দিকে তাকায় না। এই দূরত্ব এখন দরকার। তৃতীয় মানুষ, লোকটা সাধারণ, খুব সাধারণ। এটাই সবচেয়ে বিপজ্জনক। সে বসে বলে, আমি কারো প্রতিনিধি না, আমি শুধু তথ্য রাখি। প্রিয়ন্তী সরাসরি প্রশ্ন করে, আমার মামলার পেছনে কে? লোকটা টেবিলের উপর একটা ফোল্ডার রাখে। একা কেউ না, 3টা বোর্ড মেম্বার, 2টো মিডিয়া হাউস, একটা আইনি ফার্ম। তাসদির নিঃশ্বাস আটকে রাখে। এটা বড় খেলা, শর্ত। লোকটা বলে, আমরা সব প্রমাণ দিতে পারি। প্রিয়ন্তী প্রশ্ন করে, কেন? লোকটা 1 সেকেন্ড থামে। কারণ এই সিস্টেমটা পরিষ্কার হওয়া দরকার। তাসদির ঠান্ডা গলায় বলে, আর দাম? লোকটা তাকায়। নীরবতা না, সময়। এই উত্তরটা সহজ না। প্রিয়ন্তীর সিদ্ধান্ত। প্রিয়ন্তী ফোল্ডার খোলে। ইমেল, মিটিং নোট, অডিও ট্রান্সক্রিপ্ট, সব আসল। সে ফোল্ডার বন্ধ করে বলে, আমি ব্যবহার করব, কিন্তু আমার শর্তে। লোকটা হালকা হাসে, আমরা সেটাই চাই। তাসদির সীমা টানা। তাসদির বলে, আমার নাম এখানে আসবে না। লোকটা মাথা নেড়ে বলে, তোমার নাম আসবেই, কিন্তু তুমি যেমন চাও। কথার মানে গভীর। আদালত, দ্বিতীয় শুনানি কয়েকদিন পর। কোর্টরুম ভরা। এবার মিডিয়া আছে। প্রিয়ন্তীর আইনজীবী নতুন ডকুমেন্ট জমা দেয়। বিপক্ষের মুখ শক্ত হয়। জজ ভ্রুকুচকে তাকান। এই নথিগুলো কোথা থেকে? প্রিয়ন্তী শান্ত গলায় বলে, সত্য যেখানে থাকে সেখান থেকে। কোর্টরুমে চাপা গুঞ্জন। ছোট না, বড় মোড়। শুনানি শেষে আদেশ আসে। মামলা স্থগিত, তদন্তের নির্দেশ। এটাই শুধু বিরতি না, এটা দিক পরিবর্তন। প্রিয়ন্তী বাইরে বেরিয়ে আসে। এবার ক্যামেরা আছে। সে বলে না, হাসিও না। এই নীরবতাই বক্তব্য। তাসদির ফিরে আসার ইঙ্গিত। এক রাতে তাসদির একটাই কল পায়, পুরোনো বোর্ড মেম্বার। আমরা কথা বলতে চাই। তাসদির জানলা দিয়ে শহরের দিকে তাকায়। এখন? এখন না, উপাস থেকে আসে, শর্তে। তাসদির ফোন কেটে দেয়। সে বুঝে গেছে তার দরকার ফুরিয়েছে না। প্রিয়ন্তী ও তাসদির সংক্ষিপ্ত কথা। তারা আবার লাইব্রেরিতে দেখা করে। এবার মুখোমুখি। প্রিয়ন্তী বলে, আমি কারো হাতিয়ার হব না। তাসদির মাথা নেড়ে বলে, আমি কারো বিকল্প না। এ দুটো লাইন তাদের অবস্থান। শেষ দৃশ্য। দূরে কোথাও কেউ বলছে, ওরা একা না। আরেকজন উত্তর দেয়, তাই তো সমস্যা। ঢাকা শহর আবার স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতার মানচিত্র বদলাচ্ছে। এবার লড়াই শুধু টিকে থাকার না, এবার লড়াই নিয়ন্ত্রণের। আর এই খেলায় সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা, যারা হারানোর ভয় ছাড়তে পেরেছে। ওরা অনেক দূর চলে গেছে, তাই তো এখন থামাতে হবে। এ কথাটা বোর্ডরুমে বলা হয়েছিল খুব নিচু গলায়, যেন দেয়ালগুলো শুনে ফেললে বিপদ। জানলার কাছে সন্ধ্যার আলো আটকে ছিল। ভেতরে বাতাস ভারী। কেউ চেয়ার ঠেসে বসেছিল, কেউ দাঁড়িয়ে। কারো চোখে ভয় নেই, কিন্তু তাড়াহুড়ো আছে। কারণ কেউ থামাতে চাইলে সময় তার বিপক্ষে থাকে। প্রিয়ন্তী জানলার পাশে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল। ঢাকা নিচে ঝিলমিল করছে। এই শহরটা এমন, সবকিছু জানে কিন্তু কিছুই বলে না। ল্যাপটপটা এখনো খোলা। স্ক্রিনে সেই ফাইল, সেই নাম। তার বুকের ভেতর অদ্ভুত চাপ। কান্না আসছে না, ভয়ও না, শুধু একটাই ভার, যেটা নামিয়ে রাখা যায় না। একজন মানুষ যে এতদিন নীরব ছিল, এতদিন পাশে বসে সব দেখেছে, আজ সেই নীরবতাই বিস্ফোরণ হয়ে উঠেছে। প্রিয়ন্তী চোখ বন্ধ করে নিজেকে বলল, এই গল্প আর শুধু আমার না। পরদিন সকাল থেকে ফোন বেজে চলেছে। কেউ জিজ্ঞেস করছে সে ঠিক আছে কিনা, কেউ জানতে চাইছে সে কত দূর যাবে, কেউ আবার সরাসরি বলছে থামো। সে কাউকে উত্তর দিচ্ছে না। নীরবতা এখন তার একমাত্র নিরাপত্তা। তদন্ত কমিটির ভবনের সামনে আজ আগের চেয়েও বেশি ক্যামেরা। প্রিয়ন্তী গাড়ি থেকে নামতে ফ্ল্যাশ চলে ওঠে। কেউ তার নাম ধরে ডাকছে, কেউ প্রশ্ন ছুড়ে দিচ্ছে। সে মাথা নিচু করে ভেতরে ঢুকে গেল। ভেতরে পরিবেশ ঠান্ডা, কিন্তু চাপা উত্তেজনায় ভরা। রহমান সাহেব ধীরে কথা শুরু করেন, আমরা একটা জটিল জায়গায় এসে দাঁড়িয়েছি। প্রিয়ন্তীর চেয়ারে সোজা হয়ে বসে। আপনার দেয়া তথ্যগুলো যাচাই হয়েছে, তিনি বললেন, কিন্তু আমাদের উপর চাপ আসছে। চাপ সবসময় আসে, প্রিয়ন্তী শান্ত গলায় বলে। একজন সদস্য সামনে ঝুঁকে বলল, আমরা চাই আপনি সোর্সের পরিচয় ইন ক্যামেরা জানা।
এই কথাটা শোনার জন্যই সে প্রস্তুত ছিল। প্রিয়ন্তি একটু থামে, তারপর বলে আমি সেটা পারবো না। সে ঘরে নীরবতা নেমে আসে। আপনি বুঝছেন এর ফল কি? হ্যাঁ, সে বলে, কিন্তু আমি ফল মেনে এখানে এসেছি। কেউ আর জোর করে না, কিন্তু সবাই বুঝে গেল এই সিদ্ধান্ত কারো হিসেব নষ্ট করে দিয়েছে। একই সময় শহরের আরেক প্রান্তে বোর্ডরুমে উত্তেজনার চূড়ায়। সে নাম বলছে না। একজন দাঁত চেপে বলল, তাহলে তাকে ভাঙতে হবে। আরেকজন বলল, কিভাবে? চরিত্র, এই শব্দটা ঘরে পড়ে রইল, কারণ সবাই জানে চরিত্র ভাঙা মানে সবচেয়ে নিখুঁত অস্ত্র। দুপুর গড়াতে অনলাইন পোর্টালগুলোতে শিরোনাম পাল্টাতে শুরু হয়। পুরনো লেখা, আধখানা তথ্য, উদ্দেশ্য প্রণোদিত সন্দেহ। প্রীতি খবরটা দেখে ল্যাপটপ বন্ধ করে দেয়। সে জানতো এটা আসবেই। তাসদির খবরটা থিংস ট্যাঙ্কের অফিসে বসে পেল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রয়। ওরা ব্যক্তি আক্রমণে নেমেছে, একজন বলে। তাসদির মাথা নেড়ে বলে, মানে আমরা ঠিক জায়গায় আঘাত করেছি। সে বোর্ডে একটা লাইন লিখলো, প্যাটার্ন ম্যাটার্স মোর দ্যান নামস। সন্ধ্যায় প্রিয়ন্তী লাইব্রেরি ঢুকে। এই জায়গাটা এখন তার জন্য আশ্রয়। তাসদির আগে থেকে সেখানে বসেছিল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। শেষে তাসদির বলে, আমি জানি তুমি নাম বলছো না। প্রিয়ন্তী তাকায়। কারণ বললে আমি নিজেকে হারাবো, ওরা তোমাকে ছাড়বে না। আমি জানি, সে উত্তর দিল, কিন্তু ছাড়লে আমি নিজেকে চিনবো না। তাদের আর কিছুই বলে না। এ লড়াইয়ে কথা কম হওয়াই ভালো। পরে শুনানির দিন আদালত প্রাঙ্গণে থমথমে, ক্যামেরা, ভিড়, গুঞ্জন। প্রিয়ন্তী কাঠগড়ায় দাঁড়িয়ে শান্তভাবেই বলে, আমি কোনো নাম ঢাকতে আসিনি, আমি সত্য ঢাকিনি। জজ কিছুক্ষণ কাগজ দেখে বলেন, তদন্ত চলবে, সোর্সের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই একটা লাইনে অনেক হিসেব ভেঙে গেল। রাতে প্রিয়ন্তী আবার সে এনস্ক্রিপ্টেড মেসেজ পেল, তুমি ঠিক করেছো। সে রিপ্লাই করে, তুমি প্রস্তুত তো? উত্তর এলো, অনেক দিন ধরেই। যদি ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। এই শহরটা ক্ষমতাকে ভালোবাসে, কিন্তু সাহসকে ভয় পায়। সে জানে এই গল্প এখানেই থামবে না, ভেতর থেকে আঘাত আসবে, আর সেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। নাগা শহর ঘুমোচ্ছে, কিন্তু কিছু মানুষ জেগে আছে, কারণ তাদের সময় ফুরিয়ে আসছে, আর সময় কারো জন্যই অপেক্ষা করে না। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।